তো যাকে র্যাঙ্ক ব্যাচ করিয়ে দিচ্ছেন তার নেতৃত্বেই যখন ওয়াকারকে হত্যা কিংবা গ্রেফতারের পরিকল্পনা চলছে, আপনাকে বুঝতে হবে যে আর্মিতে অসন্তোষ ঠিক কোন পর্যায়ে। আপনি জানেন যে কিছুদিন আগে মেজর সাদিক নামে একজন ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছিল তিনি নাকি আওয়ামী লীগকে ফেরাবার জন্য তিনি একটা বাহিনী গঠন করেছেন। এই ধরনের নানান ধরনের গুজব টুজব টাইপের এখানে বলা হয়েছে, যেগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এই কারণেই আপনারা এই যে এই পয়েন্টে আপনি আলোচনা করতে চাচ্ছেন যে বিএসএফ এবং প্রজেক্ট প্ল্যানিং, অবভিয়াসলি তারা পরে বলছে ওভারঅল থ্রেট, এই দুটোকে আপনার বিবেচনা করলে এটাকে আসলে সিরিয়াস থ্রেট হিসেবেই তারা বিবেচনা করেছে। এদেরকে এদের বিশেষ জায়গা পেয়েছে গোয়েন্দা রিপোর্টে। এবার পরের পয়েন্টে আসবো, আর কি তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে, আর কি বলা হয়েছে? গ্রাফিক ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ বিভাজন, এটা তো অনেকদিন ধরেই চেষ্টা একটা চলছিল, সেটাই এই গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। জাতীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়া, রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি, বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি। দাদা, একটা কথা আমি এই জায়গায় আপনার কাছে জানতে চাইবো যে কোনোটাই কি বাকি আছে বাংলাদেশে? এই যে গোয়েন্দা রিপোর্টে যেটা উঠে এসেছে, জাতীয় নিরাপত্তা তো এমনিতেই বিঘ্নিত, বিদেশি শক্তি আমেরিকা তো এমনিতেই এসে ঢুকে বসে রয়েছে, পাকিস্তানের তো যাতায়াত অবাধ হয়েছে, অনেক দিন হয়ে গেল, 1 বছরের বেশি সময় হয়ে গেল। সেনাবাহিনীর মধ্যে তো নানা রকম বিভাজন আমরা দেখতেই পাচ্ছি। একদম পরিষ্কার, বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজন একেবারেই পরিষ্কার। সেখানে ভয়ঙ্কর ভাবে আমি আপনাদেরকে অনেক কথা বলতে গিয়েও বলা অসম্ভব হয়ে যায়, কারণ যদি বলি তাহলে যারা কারাবন্দী আছে এই মুহূর্তে সেনাবাহিনীর অভ্যন্তরে, তাদের উপরে নানান ধরনের টর্চার নেমে আসবে। আপনাকে শুধু একটা বলে রাখি যে সেনাবাহিনীর প্রায় আপনার 7 থেকে 8 জন অফিসারকে এই মুহূর্তে কারাবন্দী করে রাখা হয়েছে, নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাদেরকে একেবারে আইসোলেটেড করে তাদের আত্মীয় স্বজন সমস্ত কিছুকে এমন ভাবে তারা রাখা হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো চার্জ জানা হয়নি, কিন্তু তাদেরকে একটি ভবনের ভেতরে অন্তরীণ করা হয়েছে। এই ছাড়া আমি এর আগেও আপনাকে আরেকটা তথ্য কিন্তু আমি দিয়েছিলাম, যেখানে একটা লিস্ট আমাদের সামনে এখন এসেছিল যে সেনাবাহিনীর কোন কোন অফিসারকে ওই মেম্বারদেরকে আপনার সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই লেভেলের অফিসার তাদের প্রত্যেকটার কথাই আমি কিন্তু একবার পাঠিয়েছিলাম যে তাদেরকে আপনার সরিয়ে দেবে তো, এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে। এমনকি সেইটা 46 জন অফিসার একটা লিস্ট হয়েছে, পরবর্তীকালে সেখান থেকে 13 জনের একটা লিস্টও বের করা হয়েছে। আমরা সেগুলো নিয়ে হয়তো সামনে কথা বলবো, কিন্তু আপনার এটাও একই সাথে জেনে রাখা ভালো এই তথ্যের সাথে যে এটা কয়েকদিন আগে হোটেল ওয়েস্টিনে আমেরিকার একজন প্যারা কমান্ডো রহস্যজনক ভাবে মারা যায়, এবং আমেরিকান এমবেসি সেই মারা যাওয়ার প্রেক্ষিতে সেই ভদ্রলোকের কোন রকমের ময়নাতদন্ত, কোন রকমের কোন অফিসার কোনো কিছু না বলে ঘোষণা দেয় যে মৃতদেহ যাতে আমেরিকান এমবেসির কাছে হস্তান্তর করা হয়, এবং সেটা করা হয়েছে। বাংলাদেশে একজন আমেরিকার প্যারা কমান্ডো হোটেল ওয়েস্টিনে এত যন্ত্রপাতি নিয়ে কি করছিল, সে কিভাবে মারা গেল, এগুলো কিন্তু প্রত্যেকটা নিউজ পেপার কমপ্লিটলি এটার ব্ল্যাঙ্ক, পুরোপুরি কমপ্লিটলি তারা ব্ল্যাক আউট, যেটাকে বলে ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি আশা করছি যে হয়তো বাস্তব বাংলাতে এটা নিয়ে একটা বড় প্রোগ্রাম হতে পারে। আমরা দেখাচ্ছি যে ঢাকার হোটেলে মৃত ইউএস আর্মি অফিসার, রাইট। আপনি কিন্তু এই ঘটনার সাথে এই বিএসআরএফ এর একটা সংযোগ আছে, এবং এই লোকটি কিন্তু আর্মির বিভিন্ন স্থানীয় আপনার যে অফিসার আছে তাদের সাথে তার একদম নিয়মিত যোগাযোগ ছিল। সুতরাং এই লোকটির মৃত্যুর ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশে একটা তদন্ত হবে, একটা মামলা রুজু হবে, এইটি স্বাভাবিক নিয়ম। সে আমেরিকান সিটিজেন হোক আর যাই হোক না কেন, বাংলাদেশের আইন আদালতে পরিষ্কার ভাবে বলা আছে যে এরকম নিহত হলে কি করা লাগবে না করা লাগবে, মামলা, তার ময়না তদন্ত, তারপরে হস্তান্তর। আমেরিকান এমবেসি কেন এত তড়িঘড়ি করে তার লাশটা নিয়ে গেল, আমেরিকান এমবেসি কেন এই পুরো ব্যাপারটাতে এত বেশি আগ্রহ দেখালো এই লোকটাকে গোপন করবার ব্যাপারে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা অজানা। আমি আপনাদেরকে বলি যে এই লোকটির সাথে এই বিআরএসএফ এর একটা বড় ধরনের আপনার কানেকশন রয়েছে, এবং বাংলাদেশে এই 5ই অগাস্টের আগে যেই আপনার যে স্নাইপারদের কথা বলা হয়,
এই মৃত লোকটি ওয়ান অফ দা স্নাইপার ছিল, যার আরো 4-5 জন সহকর্মী ঢাকাতেই অবস্থান করছে। আমি জানি না এই ঘটনার পরে তাদেরকে আমেরিকান এমবাসি তাদেরকে কোথায় রেখেছে, নিয়ে গিয়েছে। মাথায় রাখবেন যে এই লোকটি একা নয়, তার সাথে আরো 4 জন অফিসার, একদম উচ্চপদস্থ অফিসার বাংলাদেশে অপারেট করেছে একটা দীর্ঘ সময় ধরে। সো এইটাও একটু জেনে রাখা ভালো। এখন আমি পরের পয়েন্টে আসি দাদা, আরো একটা পয়েন্ট রয়েছে এই গোয়েন্দা রিপোর্টের, সেই তথ্যটা এবার একটু দর্শকদেরকে দেখাই। আপনি যে তথ্যটা পাঠিয়েছেন গ্রাফিক্স নাম্বার 5 একটু দেখাতে বলবো। কি উঠে এসেছে আর কি বলা হয়েছে? তাৎক্ষণিক বেশ কিছু সুপারিশ করা হয়েছে। কি? বিআরএসএফ এর নেটওয়ার্ক ধ্বংস করুন, মূল সদস্যদের চিহ্নিত করুন এবং আটক করুন। কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের কথা বলা হয়েছে, সেনানিবাসে কঠোর নজরদারি আরোপ করুন। সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ, বিদ্রোহীদের প্রচারণা দমন করুন। সেনাবাহিনীর মনোবল পুনর্গঠন করুন। অভিযোগ এবং বৈষম্য দ্রুত দূর করুন। বিএনপি আইএসআই সম্পর্ক ছিন্ন করুন। কূটনৈতিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করুন। এই হচ্ছে গোয়েন্দা রিপোর্টের যা যা তথ্য দাদা আপনি পাঠিয়েছিলেন, আমরা সবটাই দেখালাম। এবং এই যে সুপারিশ যেগুলো করা হয়েছে, এটা তো যথেষ্ট মানে একটা বড় টেনশনের বিষয়। তার মানে কি আবার এইগুলোকে প্রয়োগ করতে গিয়ে আবার তো অস্থির হয়ে উঠবে বাংলাদেশের পরিস্থিতি? সেটা তো ডেফিনেটলি, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এই রিপোর্টের যে জায়গাতে সবচেয়ে বেশি প্রশ্ন, আমার কাছে 2টা জায়গাতে প্রশ্ন, যে প্রশ্নটা আসলে এখনো উত্তরগুলো পাচ্ছি না, সেটা হচ্ছে তারেক রহমানকে কেন্দ্র করে যদি বিআরএসএফ অপারেটেড হয়, তারেক রহমানকে ফেরত আনার ব্যাপারে। এবং গত কালকের বা পরশুদিনের খবরে আমরা জানতে পেরেছি তারেক রহমান 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আসবেন। ফলে এই 2টার একটা ক্লোজ কানেকশন নিয়ে আমার আসলে আমরা ভাবতে পারি যে তারেক রহমানকে ফেরানোর জন্য একটা আর্মির ভেতরে একটা গ্রুপ আপনাকে কেন করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা যেটা আমার মাথাতে ঘুরপাক কাটছে, যে সেনাবাহিনী প্রধানকে কি তাহলে সরকার নানানভাবে চেষ্টা করেছে সরানোর জন্য, এইটা করতে না পেরে সরকারের মধ্য দিয়েই কি বিআরএসএফ তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ ইউনূসই কি এই কামরুল হাসান যে পিএস এর কথা বলছে তার নেতৃত্বেই কি বিআরএসএফ করছে কিনা। যেহেতু ওয়াকারুজ্জামানকে তারা সরাতে ব্যর্থ হয়েছে, প্রেসিডেন্টকেও সরাতে তারা ব্যর্থ হয়েছে, তাহলে তারাই যেমন আমেরিকান পাকিস্তানি আর্মি কি করে, যে তারা নিজেরা যে কাজটা করতে পারে না সেটা আইএসআই কে দিয়ে করায়। তো একইভাবে ইউনূস যে কাজটা করতে পারছে না, সেটাই কি সৈনিকদের মাধ্যমে এবং কিছু অফিসারদের মাধ্যমে একটা বিপ্লবী সৈনিক সংস্থা করে পেছন থেকে কলকাঠি লেগে করছে কিনা। কারণ এই ঘটনাটার পরে ইউনূস সরকার তো বলতে পারবে যে না, আমরা তো এটা জানি না, আমরা এটা উদ্ধার করেছি। তো আমার কাছে এই 2টা জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। এবং আইএসআই এর অপারেটিং এর ব্যাপারে এখানে দেখবেন যেখানে লেখা আছে হাই। এখন প্রশ্ন হচ্ছে যে আইএসআই যেসব অফিসাররা ক্রমাগত বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশের অফিসাররা আইএসআই এর লোকজনদের সাথে দেখা করতে যাচ্ছে, আইএসআই এর অফিসাররা আপনার ভারতের সীমান্তবর্তী অঞ্চলে যাচ্ছে, তাদের অফিস স্থাপন করেছে বাংলাদেশের প্যারা কমান্ডো ভবনে, এই সবকিছু মিলে এমন কি অবস্থা বাংলাদেশের আর্মির হয়েছে কিনা যে আইএসআই এখন নির্ধারণ করছে যে বাংলাদেশের আর্মি কিভাবে চলবে এবং চলবে না। তো এই টেনশনটা যদি বিরাজ করে, তাহলে কিন্তু আপনি একটা বিস্ফোরক কোনো ঘটনা দেখতে পারেন। এই সুপারিশ যেগুলো দিয়েছে লাস্ট আপনি যেগুলো বলছেন, এগুলোকে আসলে আমি খুব একটা কনসিডারেশন নিচ্ছি না। এটা তো খুবই স্বাভাবিক যে বিআরএসএফ এর অপারেশন আপনাকে বন্ধ করতে হবে, দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানকে ফেরানোর জন্যই কি শুধুমাত্র এই বিপ্লবী দল গঠন করা হয়েছে, নাকি তারেক রহমানের কথা বলে তারেক রহমানের ঘাড়ে বন্দুক রেখে ইউনূসই আসলে এখানে কোন ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে? এইটা কিন্তু একটা ভাবার বিষয়। এখান থেকে একটা বড় প্রশ্ন, তাহলে এবার ওয়াকার কি করবেন? তিনি বুঝতেই পারছেন যে তাকে বের করে দেবার জন্য বা তাকে সরানোর জন্য একটা উদ্যোগ তো অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল, এমনকি তাকে জানে শেষ করে দেওয়া হতে পারে, এই খবরও বারবার আমরা সূত্র মারফত পেয়েছি, আপনিও বলেছেন। তাহলে তিনি কি এবার ভারতের মুখাপেক্ষী হচ্ছেন? ভারতের মুখাপেক্ষী হচ্ছেন কিনা এটা আমার জন্য বলা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এটা আমরা প্রশ্ন আকারেই রাখতে পারি। তবে একটা ব্যাপার তো সুনিশ্চিত যে ভারত বারবারই বলেছে, ভারতের সেনাপ্রধান বলেছে যে আমরা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা এটা মনিটর করেছি। এখন মানে এই আলাপটা করার একটা কিন্তু নেগেটিভ জায়গা আছে, সেটা হচ্ছে যে তাকে কিন্তু ভারতপন্থী, ভারতের সাথে যোগসাজশ করছে, এই ধরনের অপবাদও কিন্তু তাকে মাঝখানে একটু দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় যে ওয়াকারুজ্জামানের অবস্থাটা যেটা হয়েছে, যে এই লোকটি, আমি আপনাকে এর আগেও বলেছি যে এসসিআই অপারেটের একজন মানুষ,
আমেরিকা যা বলবে তিনি তা করবেন, তা শুনবেন, এই জিনিসটার ব্যাপারে আমি খুবই কনফার্ম একটা ব্যাপার। এখন এইরকম একটা ব্যাকিং যদি কোনো মানুষের থাকে, সেই মানুষটা আসলে ভারতমুখী কোনো চিন্তা করবেন কিনা, বা পাকিস্তানের ভারতপন্থী হবে, মায়ানমার পন্থী হবে, মানে কোনো পন্থী ছাড়া তিনি শুধু সেনাবাহিনী পন্থী বা বাংলাদেশ সেনাবাহিনী পন্থী কেন হতে পারলেন না? এই পুরো ঘটনাটা তিনি কেন তিনি এটাকে সলভ করতে পারলেন না? তিনি কেন 5ই আগস্টের তার হাতের উপর দিয়ে উঠলো, তার সৈন্যকে তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না? অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে আসবে। তবে একটা জিনিস আপনাকে আমি পরিষ্কার বলে রাখি, যে আপনি জানেন যে সেনাবাহিনীর অনেক অফিসারের ব্যাপারে কথা উঠেছে যে 5ই আগস্টের আগে তারা হত্যা করেছে, তারা এটাতে জড়িত ছিল, এগুলা বলে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য অনেক রকমের চেষ্টা করা হচ্ছে। তো ওয়াকারুজ্জামানের তো এটা বোঝা উচিত যে ওয়াকারুজ্জামানকে এখন ইউনূস কিছু করতে পারছে না, বিকজ আর্মির সেনা প্রধান, এবং আর্মি যদি বেঁকে বসে তাহলে তার বিপদ আছে, ক্ষমতা তার শেষ হয়ে যেতে পারে। তাহলে আপনি কি এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে একটু সুযোগ পেলে, যে সিম্পল একটু সুযোগ পেলে, অর্থাৎ ওয়াকারুজ্জামানকে যদি কোনোভাবে এখান থেকে নিয়ে আসা যায়, বাগে পাওয়া যায়, তাহলে সবার আগে বিচারটা তার হবে? এটা কি ওয়াকারুজ্জামান বুঝতে পারছে না? এটা আমি আর আপনি এত দূর থেকে বুঝে যাচ্ছি, আমাদের কাছে তারই ডিপার্টমেন্টের তাহলে তার এখনো পর্যন্ত কি ইন্টারেস্ট রয়েছে যে তিনি ভেতরে বিদ্রোহ হচ্ছে সেটা জানার পরেও তিনি পদ আঁকড়ে বসে রয়েছেন? মানে আমার কাছে তো এটি একটা বিষয়ের ব্যাপার ইন্দিরাজি, সেটা হচ্ছে যে এই তথ্যগুলো তো হাওয়ায় ভেসে আসে না, আর এই তথ্যগুলো তো আমি বসে বসে বাসাতে বানাইনি। মানে এটা কেউ যদি মনে করে তাহলে সে মনে করে শান্তি পেতে পারে। এই তথ্যগুলো তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা আছে সেখান থেকেই পাওয়া, এবং এটা তো অথেন্টিক খবর। আমার সোর্স গুলো তো আর আমার সাথে আর রসিকতা করছে না। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হচ্ছে যে এই ঘটনার প্রেক্ষিত বা এই ঘটনা যে ঘটছে, এটা ওয়াকারুজ্জামানের তো অজানা নয়। তো তিনি এটার ব্যাপারে ভেতরে কি করছেন, তিনি যারা তাকে গালি দিচ্ছে তাদেরকে বলছে যে এরা ছোট বাচ্চা, এরা কিছু বুঝতে পারছে না, এরা বড় হলে বুঝবে। যার বয়স 35-40 গালিগালাজ করছে, তারা আর কত বড় হবে? ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে যে আমি আর কত বড় হব বাবা ঠাকুর, আমার মাথা সেই আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। ব্যাপারটা ওরকম যে আমি ওই 3 প্রহরের বিলটা মানে দেখবো কবে? 30 বছর ধরে তো অপেক্ষা করছি। ওই সুনীলের কবিতার মতো হয়ে গেছে ব্যাপারটা। সুতরাং ওয়াকারের ভবিষ্যৎটা আমি এর আগেও বলেছি যে তাকে হত্যার জন্য, তাকে সেখান থেকে সরানোর জন্য, গ্রেফতারের জন্য, আমি ঠিক জানি না এই মানুষটা আইদার প্রচন্ড বুদ্ধিমান, আর আদারওয়াইজ একেবারে বিপরীত একটা আস্ত বোকা, কিংবা তিনি পরিস্থিতি বুঝতে পারছেন না। দুইটার একটা কারণ। আমি আর এর বাইরে আমার জন্য ভাবাটা খুবই কঠিন যে বাংলাদেশের যেই সিচুয়েশনটা বর্তমানে চলছে, ইনক্লুডিং তাকে হত্যা করবার সিচুয়েশন সহ, এই অবস্থাতে তিনি এভাবে মোমের মূর্তির মতো বসে আছেন আর তিনি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন বা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ব্যাপারটা অসম্ভব রকমের বিস্ময়ের। তিনি যদি মনে করেন যে করবেন, তিনি যদি মনে করেন যে এইভাবেই তিনি মারা যেতে চান, তাহলে তো আমাদের আর বলার কিছুই থাকবে না, বলার কিছুই নেই। তবে এটা নিশ্চিত যে এই রেভলিউশনারি যে ফ্রন্টটা করা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সংযোগ, এটা একটা চাঞ্চল্যকর তথ্য, এবং সেনাবাহিনীর ভেতরের যে ডিভিশনটা এটা স্পষ্ট করে তুলেছে। আমি তো বলেছি যে বাংলাদেশে একটা বিস্ফোরণ হবে, এবং এই বিস্ফোরণটা সেনাবাহিনী থেকেই হবে। আপনাকে বললাম যে বাংলাদেশটা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে, অনেকটা সোমালিয়ার ট্রাইবাল যে গৃহযুদ্ধগুলো আপনি দেখেছেন, আপনার আনফরচুনেটলি আপনার প্রতিবেশী রাষ্ট্রে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। একদম, এবং ভয়ঙ্কর এই গোয়েন্দা রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসেছে, যথেষ্ট ভয়ঙ্কর তথ্য, এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে কি কি করা হবে এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি।